গুড মর্নিং। আজ আমরা শ্মশান গিট থেকে চলে যাব হচ্ছে দ্বারকা। এইটা যেতে এখান থেকে দ্বারকার দূরত্ব আর কি 245 কিলোমিটার মতো। আর আমরা এটা যাব হচ্ছে NH51 ধরে। যাওয়ার পথে আমরা মাঝখানে কিছু সাইট সিন করে নেব এবং সেই সাইট সিনগুলো আমরা অটোতে করব এবং আপনাদেরও সেই জায়গাগুলো দেখাবো। সাথে থাকুন। আজ গুজরাট ভ্রমণের ৮ম দিন। আপনাদের সামনে তুলে ধরব ভ্রমণের শেষ পর্ব। তবে তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রেরণা পাই। NH51 ধরে গির থেকে দ্বারকার দূরত্ব 287 কিলোমিটার। মাঝে পড়বে পোরবন্দর। গির থেকে পোরবন্দরের দূরত্ব 183 কিলোমিটার এবং একই রাস্তায় পোরবন্দর থেকে দ্বারকার দূরত্ব 104 কিলোমিটার। আরব সাগরের পার ধরে সামনের অপরূপ নীল জলরাশি ও সমুদ্রের চর দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। দ্বারকা যাওয়ার পথে আমরা পোরবন্দরে লাঞ্চের জন্য দাঁড়িয়ে পড়লাম। এখানে লাঞ্চ কমপ্লিট করে এখানে অটো নেব। এই অটো করে পোরবন্দর সাইট সিন করব। পোরবন্দর সাইট সিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দ্বারকা পৌঁছে যাব। এই পোরবন্দরেই 1869 সালের 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল। এখন আমরা প্রবেশ করছি পোরবন্দরের সুদামা মন্দিরে, যিনি শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন। পূর্বে এই স্থানেই ভক্ত সুদামার গ্রাম এবং বাড়ি ছিল। বর্তমানে এখানেই সুদামার মন্দির অবস্থিত। ভক্ত সুদামা এতই দরিদ্র ছিলেন যে এই গ্রামেই দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। এখান থেকে দ্বারকা এই সুদীর্ঘ পথ পায়ে হেঁটে অনাহারে অতিক্রম করে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। মনে করা হয় দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। তাই অক্ষয় তৃতীয়া ও জন্মাষ্টমীর দিনে এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। মন্দিরটি এবং এর পরিবেশ অত্যন্ত সুন্দর। কীর্তি মন্দির মহাত্মা গান্ধী এবং কস্তুরবা গান্ধীর স্মৃতিতে তৈরি হওয়া একটি মিউজিয়াম। দরবার গোপাল দাস দেশাই গান্ধীজির জীবদ্দশায় 1947 সালে কীর্তি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 27 মে 1950 সালে সর্দার বল্লভভাই প্যাটেল এটির উদ্বোধন করেন। মহাত্মা গান্ধী এবং কস্তুরবা গান্ধীর অয়েল পেন্টিং আমরা দেখতে পাচ্ছি। এখানকার সংগ্রহশালায় রাখা আছে মহাত্মা গান্ধী এবং কস্তুরবা গান্ধীর ব্যবহৃত বহু অমূল্য জিনিস এবং দুষ্প্রাপ্য বই। এটি গান্ধী পরিবারের পৈতৃক বাড়ি, যেখানে 1869 সালের 2রা অক্টোবর মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন। ভেতরে ক্যামেরা নিষিদ্ধ হওয়ায় বাকিটা আপনাদের দেখাতে পারলাম না। আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছেছি দ্বারকা। আজকে আমাদের থাকার যে ঠিকানা সেটা হচ্ছে হোটেল ব্রাজ ইন। চলুন আমরা ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাই হোটেলের রুম আর বাকি সব কিছু। রিসেপশন, এটি হোটেলের রেস্টুরেন্ট। রিসেপশন আর রেস্টুরেন্ট আপনাদের দেখিয়েই দিলাম। এবারে আপনাদের দেখাই রুম। খুবই সুন্দর রুমটা একেবারে।
ঢুকতেই দেখা যাচ্ছে দরজার ঠিক পেছন দিকটাতেই আছে ওয়ার্ডরোব, অনেকটাই স্পেস আছে ওয়ার্ডরোবে। তারপরে রয়েছে বাথরুম, বাথরুমে বেসিন আছে, এখানে একটা মিরর আছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, ওদিকে দেখা যাচ্ছে শাওয়ার আছে, হট ওয়াটার, রানিং হট ওয়াটারের ব্যবস্থা রয়েছে, কমোড আছে, এক্সস্ট ফ্যান আছে। বাথরুম নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট ভালো বাথরুম। একটা ডাবল বেড রয়েছে ঘরে, বেড সাইড টেবিল, এসি ব্যবস্থা আছে, তার পাশেই আছে ড্রেসিং টেবিল। দেখি বাইরে কি আছে। ওয়াও, দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে, একেবারে সামনেই রাস্তা। আপনাদের সানসেটটাও দেখিয়ে দিই। এই টাইমেই যখন আমরা ঢুকেছি সূর্যটা ডুবছে, কি অসাধারণ দৃশ্য। এসে পৌঁছে গেলাম আমরা দ্বারকার মেইন মার্কেটে। খুব বড় মার্কেটটা, বিভিন্ন রকম দোকান এখানে রয়েছে। মার্কেটটা দেখতে পাচ্ছি খুবই জমজমাট। এখানে নানান রকম স্ট্রিট ফুড দেখতে পাওয়া যাচ্ছে। এই অঞ্চলটা রাস্তার দুধারে প্রচুর হোটেল এবং রেস্টুরেন্টে ভর্তি। এখানে এসে আপনারা যারা কেনাকাটা করতে চান তারা এই মার্কেটে এসেই কেনাকাটা করবেন। এই সন্ধ্যেবেলায় দ্বারকার মন্দিরটি দেখা যাচ্ছে, দেখুন। দ্বারকাধীশ মন্দিরের ঢোকার ঠিক পাশেই জুতো এবং মোবাইল ক্যামেরা রাখার জায়গা আছে। ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। দ্বারকা গুজরাটের প্রথম রাজধানী বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্রে দ্বারকা কৃষ্ণের রাজধানী বলে পরিচিত, তাই কৃষ্ণের অপর নাম দ্বারকাধীশ বা দ্বারকেশ্বর। দ্বারকা নামের আক্ষরিক অর্থ প্রবেশদ্বার। দ্বারকা শহরটি সপ্তপুরী, মোক্ষপুরী, দ্বারকামতি এবং দ্বারকাবতী নামেও পরিচিত। কিংবদন্তি অনুসারে শ্রীকৃষ্ণ মথুরায় তার মামা কংসকে পরাজিত ও হত্যা করার পর এখানে বসতি স্থাপন করেন। এখান থেকে আপনারা প্রসাদ, মিষ্টান্ন ইত্যাদি কিনতে পারেন। দ্বারকাতে এসে 1 নম্বর দুধ এবং রসমালাই, সেটাও আমরা টেস্ট করে ফেললাম। অসাধারণ, অসাধারণ খেতে, ভাবা যায় না। আপনারা যখন আসবেন এটা খেতে একদম ভুলবেন না, তাহলে কিন্তু ঠকে যাবে, একদম ঠকে যাবে। গুড মর্নিং। আমরা এখন এই মন্দির যাব, হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে মন্দির 2 কিলোমিটার। আসলে মন্দিরের কিছু নিয়ম আছে। সকালবেলা 6:30 থেকে 8টা একটা স্লট থাকে, 1.5 ঘন্টা লাগে মন্দিরের দর্শন করতে। আর এখানে মন্দিরের ভিতরে ওইভাবে পুজো হয় না, কিন্তু মানে পুরোহিতরা সংকল্প করে পুজো করিয়ে দেন। এখানে একটা ধার্য করা আছে যে কেউ যদি অন্নদান করতে চায় তার জন্য এত টাকা, মানে বিভিন্ন স্ল্যাব আছে ওগুলোর। তুলা দানেরও সেই একই পদ্ধতি, বিভিন্ন স্ল্যাব আছে, সেই অনুসারে দিতে হয়। তো আমরা 6:30 থেকে 8টার যে স্লটটা, আমরা ওই স্লটটায় সকলে গিয়ে উপস্থিত হতে পারবে না বলে যাইনি। আমাদের স্লট হচ্ছে 9:30 থেকে 11টা। তো আমরা মন্দিরে যাব, গিয়ে পুজো টুজো দেবো, যতটুকু দেখানো সম্ভব। মানে ওখানে মোবাইল অ্যালাউ নয়, কোনো কিছুই অ্যালাউ নেই, সেই জন্যে যতটুকু সম্ভব আপনাদের দেখাবো। ওখানকার মার্কেট, মন্দিরের বাইরে থেকে কিছুটা, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আজকে বাকিটা দেখানোর চেষ্টা করব। আমাদের আবার পুজো দিয়ে চলে আসতে হবে 12টার মধ্যে। এবারে তারপরে এখানে লাঞ্চ টাঞ্চ করে 2টোর সময় আমরা বেরিয়ে যাব সাইট সিং এ। মানে দ্বারকা সাইট সিং আমরা আজকে কমপ্লিট করব। এসে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। সবাই এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রস্তুত। পণ্ডিত মশাই আসছেন, তারপরে সবাই পুজো দিতে যাবে। মন্দিরের বাইরে এই অজানা আচার অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরলাম।
দ্বারকায় আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা লাঞ্চের পরে একটু ঘুরে বেড়াতে বেরিয়েছি। আমরা এসেছি নাগেশ্বর মহাদেব মন্দিরে। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ। भारतवर्ष के 12 ज्योतिर्लिंग, उनमें से सोमनाथ, नागेश्वर 2 ज्योतिर्लिंग गुजरात में। प्राचीन समय में दारुका नाम का दैत्य का भगवान शिव ने इसी स्थान पर नाश किया था और भक्त की प्रार्थना से भोलेनाथ नाग स्वरूप, माता पार्वती नागिन रूप से इसी स्थान पर विराजमान है। फिर महाभारत के समय में भगवान श्री कृष्ण आए गोकुल मथुरा से। उन्होंने पहले यहाँ अभिषेक किया और भगवान शिव की प्रेरणा से दारुका वन से द्वारका नगर का निर्माण किया। रामेश्वर में भगवान श्री राम ने पूजा किया है, नागेश्वर में भगवान कृष्ण ने पूजा किया है। मंदिर का निर्माण कार्य 20 साल पहले गुलशन कुमार उसके परिवार द्वारा किया गया है। जय महादेव, जय नागेश्वर महादेव। মন্দিরের ঠিক পেছন দিকে একটা লেক রয়েছে। এই লেকের মধ্যে কি বড় বড় মাছ রয়েছে, এ দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখন ভেট দ্বারকা যাওয়ার জন্যে ফেরি সার্ভিসের এখানে এসে পৌঁছেছি। এখান থেকে যাওয়া এবং আসার টিকিট কাটতে হবে। টিকিট যাওয়া আসা মিলিয়ে 40 টাকা। আমরা সেই জায়গায় যাব শ্রীকৃষ্ণের প্রিয় সখা সুদামাকে তিনি তার নগরীর মতন একটা নগরী ভেট স্বরূপ দিয়েছিলেন। আমরা সেই জায়গা দর্শন করতে যাব। এই জেটিটার ওপর দিয়ে আমরা এখন যাব। এই দেখুন, আমরা এই মুহূর্তে ভারতবর্ষের পশ্চিমের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আরব সাগরের বুকে। কেমন লাগছে সবাই? এই বোটগুলো করেই আমাদের এখন ভেট দ্বারকা যেতে হবে। চলুন আপনারা আমাদের সঙ্গে যাই, ঘুরে আসি। এই দেখুন, একটা বোটে এরা কত লোক তোলে, বলছে 110 জন একে নিয়ে যাওয়া হবে। আমরা এখন আরব সাগরের উপর দিয়ে ভেট দ্বারকা চলেছি। আর এই যে নৌকা করে আমরা যাচ্ছি সেটাতে 110 জন সওয়ারি রয়েছে। ভাবলে একটু ভয়ই লাগছে, তবে আমরা প্রভুর ওপরে ছেড়ে দিয়ে তার নাম করতে করতে সেখানে পৌঁছে যাব। দেখুন আমাদের নৌকার সাথে সাথে সিগালগুলো কিভাবে উড়ে উড়ে যাচ্ছে। এই অদ্ভুত দৃশ্যটা আমরা কাশিতেও যখন নৌকা ভ্রমণে বেরিয়েছিলাম পেয়েছিলাম, আবার সেটা এখানে এসে পেয়ে অদ্ভুত ভালো লাগছে। একটা অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ ভালো লাগা। আমরা একটু তাদেরকে খাবার দেব আর একটু দেখি তাদেরকে ডাকবো, একটু খাবার দিই। আও আও দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে এটি হলো ওখা এবং ভেট দ্বারকার মধ্যে সংযোগ রক্ষাকারী ভারতের লংগেস্ট কেবল ব্রিজ। আর বছরখানেক মধ্যে ব্রিজটি চালু হয়ে গেলে জলপথে জীবনের ঝুঁকি নিয়ে ভেট দ্বারকা যেতে হবে না। এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। দ্বারকা সাধারণত 3 ভাগে বিভক্ত: মূল দ্বারকা,
গোমতী দ্বারকা এবং ভেট দ্বারকা। মূল দ্বারকাকে সুদামাপুরী বলা হয়, যেখানে সুদামার বাড়ি ছিল। গোমতী দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ রাজকার্য চালাতেন, যেখানে দ্বারকাধীশ মন্দির অবস্থিত, এবং ভেট দ্বারকা শ্রীকৃষ্ণের বাসস্থান। শ্রীকৃষ্ণ তার 8 রানীকে নিয়ে ভেট দ্বারকাতেই থাকতেন। মনে করা হয় ভেট দ্বারকা না যাওয়া পর্যন্ত দ্বারকা যাত্রা সম্পন্ন হয় না। এটা হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার। ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই কতটা দেখাতে পারবো আমরা বুঝতে পারছি না। আমাদের লাস্ট লোকেশন রুক্মিণী টেম্পল। রুক্মিণী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108 পত্নীর অন্যতম প্রধান এবং প্রথম পত্নী। তার মন্দির এখানে দ্বারকাতে, সেইটা আমরা এখন দেখতে চলেছি। কথিত আছে যে ঋষি দুর্বাসার অনুরোধে শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবী একটি রথে টেনে ঋষি দুর্বাসাকে রাতের খাবারের জন্য তাদের বাড়িতে নিয়ে যান। পথিমধ্যে রুক্মিণী দেবী তৃষ্ণা নিবারণের জন্য জল চাইলে কৃষ্ণ তার পায়ের আঙুল দিয়ে মাটি চাপা দিয়ে গঙ্গার জল টেনেছিলেন। রুক্মিণী দেবী গঙ্গার জলে তৃষ্ণা নিবারণ করলেন, কিন্তু রুক্মিণী প্রথমে তাকে জল পান করার প্রস্তাব না দেওয়ায় দুর্বাসা অপমানিত বোধ করেন। তাই দুর্বাসা রুক্মিণীকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি স্বামীর থেকে আলাদা থাকবেন। সেই কারণেই রুক্মিণী দেবীর মন্দির দ্বারকা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। আজ 10ম দিন, আমাদের বাড়ি ফেরার পালা। প্রতিবারের মতো এবারও মনটা খুবই খারাপ। আমাদের যে সকল ভ্রমণ সঙ্গী সাথীরা ট্রেনে করে বাড়ি ফিরবেন, তাদের জামনগর স্টেশনে ছেড়ে আমরা এসে পৌঁছলাম রাজকোট বিমানবন্দরে। এখান থেকেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। গুজরাট ভ্রমণের ব্লগ এখানেই শেষ করলাম। আগামী দিনে আপনাদের নিয়ে যাব আরও নতুন কোনো জায়গায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।